সত্যদা এই একটা টিম যে শুরু করলো ভালোভাবে, এত বড় একটা টিম, কিন্তু সমস্যা যেটা হচ্ছে গোল মিস। আগের দুটো ম্যাচেও হয়েছে, এই ম্যাচেও, এবং জামশেদপুরের বিরুদ্ধে তুমিই বলেছিলে যে ম্যাচটা যে করেই হোক জিততে হবে, অ্যাওয়ে ম্যাচ হলেও। কিন্তু এই হারটা 3 নম্বরে নিয়ে আসলো, এই ড্রটা কিভাবে দেখছো এবার এটা মোহনবাগানের এটা? তিন, না না, কিছু দেখছি না, 3-5 নিয়ে ফ্যাক্টর নয়। তোমাকে মানে মানে এই এই আর কিন্তু, আর যদি তুমি ডাউনওয়ার্ডস হয়ে যাও তাহলে কিন্তু তুমি হারিয়ে যাবে। আর কিন্তু সময় পাবে না, কেননা অলরেডি তুমি একটা হেরে গেছো, একটা ড্র হয়ে গেছে, তিনটা এখানে 1 পয়েন্ট 2 পয়েন্টে সব তফাৎ, বুঝতে পেরেছি? হুম। তো সেখানে যে 1 নম্বরে থাকবে সে তাহলে তাকে প্রত্যেকটা ম্যাচ জিতে যেতে হবে, তবেই তাকে থাকে, সেটা হবে না। লিগ খেলার এটা হচ্ছে, মজাটা হচ্ছে এটাই যে লিগ খেলায় তুই 2, 3, 4, 5 অব্দি একটা ফ্ল্যাকচুয়েটিং চলে। এখানে যদি যদি 1 নম্বর টিম যদি সারাক্ষণ একে থেকে থেকে চলে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। আর যদি ওরাও ডেফিনেটলি, ওদেরও একটা ডাউনওয়ার্ডস হবে, ওরাও যে সব ম্যাচ জিতে যাবে তা না, এখন আর সেই জায়গাটা নেই। আগে মোহনবাগানের বা মোহনবাগান ইস্ট বেঙ্গলের আগের দিনে এই ব্যাপারটা ছিল যে একবার যদি ওপরে থাকতো তো ওপরেই থাকতো, মানে সবসময় ওপরেই থাকতো। তো মোহনবাগান এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় এর পরে কিন্তু যত এরপরের ম্যাচ আরো ভাইটাল হয়ে গেল, মানে বুঝতে পেরেছিস, হ্যাঁ। প্রত্যেকটা ম্যাচ কিন্তু এখন ভাইটাল হয়ে যাচ্ছে। আবার যতক্ষণ না পরের ম্যাচটা না জিততে পারলে তাহলে কিন্তু তুমি আর কিন্তু দুটো ম্যাচ তুমি, ম্যাক্সিমাম দুটো ম্যাচ তুমি কিন্তু রিকভারির জায়গা পাবে, তারপর কিন্তু আর রিকভারির জায়গা পাবে না। এই রিকভারির জায়গাটাকে তোমাকে তৈরি করে নিতে হবে, এবং রিকভার যদি করে নাও দুটো ম্যাচে, পরপর দুটো ম্যাচ জিতে যাও, অলরেডি আবার তুমি 1 নম্বরে বা এতে চলে আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। এইটা বুঝতে পেরেছি, এইটা হচ্ছে মূল লিগের ব্যাপার। এখানে তুমি পরপর যদি 2-4টে ম্যাচ যদি ফাম্বল করে দাও তাহলে তুমি আউট হয়ে যাবে, আউট অফ চলে যাবে, ফোকাস চলে যাবে। এখানে তোমাকে দুটো হয়েছে, হতেই পারে দুটো, একটা জেতা একটা ড্র, এরপরে তোমাকে রিকভার করতে হবে সে থার্ড ম্যাচ থেকে। এখানে যদি এর পরের ম্যাচ আর তারপরের ম্যাচ, এই দুটো ম্যাচ খুব ভাইটাল, দুটো ম্যাচই জিততে হবে। এইখানে যদি না কিছু সমস্যা, কটা ম্যাচ হলো এখন আপাতত, কটা ম্যাচ খেলা হয়েছে? 7টা। 7টা, আর বাকি আছে 6টা, তাই হুম। তো? হ্যাঁ। তাহলে 6টা আর 7-এর 2-9 হয়ে গেল। আমি দুটো ম্যাচ ধরলাম, এইখানে যদি রিকভারে না আসে, দুটো ম্যাচ না জেতে, তাহলে কিন্তু, আর যদি ওরা যদি বেরিয়ে যায়, যদি মুম্বাই এরা যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সেই জন্য এর পরের দুটো ম্যাচ তোমাকে জিততে হবে। এখনো হাত থেকে বেরোয়নি, একদমই বেরোয়নি, এখনো হাতে আছে। এবার তোমাকে কিন্তু এই ম্যাচগুলো, যত এই এই একটা করে ম্যাচ এরকম হারবে, ড্র করবে, তত কিন্তু পরের ম্যাচ ভাইটাল হয়ে যাবে, এবং তখন কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে, আর আর ব্যাক করবার জায়গা পাবে না। সেই জন্য তোমাকে এর পরের ম্যাচ অত্যন্ত কঠিন হবে, এবং পরের দুটো ম্যাচ তোমাকে জিততে হবে। জিতলেই দেখবি ওই ওরাও দেখবি একটা ওরাও কিন্তু যারা 1-এ আছে 2-এ আছে তারাও কিন্তু ফাম্বল করবে, ওরাও সত্যদা, পয়েন্ট নষ্ট করবে। সত্যদা, জেমি ম্যাকলারেন 7 গোল করে এখন সর্বোচ্চ জায়গায় রয়েছে, কিন্তু শেষ 3টে ম্যাচে মোহনবাগান হ্যাঁ, মানে লাস্ট দুটো ম্যাচে তো গোল পায়নি। কালকে একটা গোল করেছে, সেটা হচ্ছে লিস্টান কোলাসোর ক্লাসিক গোল, দূরপাল্লার শটে। কিন্তু জেমি ম্যাকলারেন কালকে যেভাবে সুযোগ নষ্ট করলো, আগের দিন আমরা পেট্রাটোসকে দেখলাম। এই যে নামি দামি বা ফরওয়ার্ড লাইন যদি এরকম ভাবে গোল মিস হচ্ছে বা কনভার্ট হচ্ছে না, এটা তো সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছিল বেরাট। আমাদের মানে যারা এক এক মোহনবাগান ইস্টবেঙ্গলের গোল মিস প্রচুর করেছে, কিন্তু তারা আবার গোলও করেছে। ব্যাপারটা হচ্ছে এইখানে, হয়তো একটা স্ট্রাইকার একটা দুটো ম্যাচ গোল করতে পারলো না, সেটা হয় হয়, কিন্তু তোমাকে কিন্তু আমি আবার বলছি, এর পরের ম্যাচ কিন্তু সবার কাছেই ভাইটাল। জেনি ম্যাকলানের কাছেও ভাইটাল, অ্যাজ এ স্ট্রাইকার তাকে গোল করতেই হবে, আবার মোহনবাগানকে জিততেও হবে। যারা এই এই ধরনের যারা স্ট্রাইকার হয়, ধর আমি যাদের দেখে এসেছি বহু আগে থেকে, 7-এর দশক থেকে আমি খেলা দেখছি, হুম। সেখানে আকবরদা 1-2টো ম্যাচ ফেল করেছে হয়তো, কিন্তু থার্ড ম্যাচ থেকে আবার ব্যাক করেছে। জামশেদকে বলো, তো ছেড়েই দে, ও তো একটা ম্যাচ গোল না করলে দ্বিতীয় ম্যাচে আর মানে সেই অপোনেন্ট টিমের অবস্থা খারাপ হয়ে যেত। মানে একটা ম্যাচ ফেল করলে দ্বিতীয় ম্যাচটায় পাগল হয়ে যেত গোল করার জন্য। তো তোমাকে গোলের জন্য আবার গোল ব্যাক করতে হবে, কাম ব্যাক করতে হবে, এবং এরা কাম ব্যাক করবে আমার ধারণা। এরা তো অরিজিনাল ভালো প্লেয়ার এবং ভালো স্ট্রাইকার, তো অর্থোডক্স স্ট্রাইকার, ফিরে আসবে, কুইক ফিরে আসবে আমার মনে হয়।
আর গতকাল এই দিমিত্রি পেট্রাটোসের জায়গায় সেই পজিশনে আর কি নাম্বার 10-এ তোমার রবসানকে খেলালো, এবং রবসান ঠিক মোটামুটি শুরুটা একটু স্লো করলেও পরের দিকে কিন্তু মানিয়ে নিয়ে ভালো বেশ ডিস্ট্রিবিউশন করছিল এবং গোল করার মতো পাসও দিচ্ছিল। এবং দেখা গেল 70 মিনিটের পর যখন পেট্রাটোসকে নামালো, দিমি নামার পরে আবার সেই ছন্দপতন, মানে দিমি ফিট ইন হচ্ছে না। তুমি আগে থেকেই বলতে গত মরশুমের পর থেকে যে ওই জায়গায় একটা গ্রেগ স্টুয়ার্টের দরকার। গ্রেগ স্টুয়ার্ট তো নেই, কিন্তু এই পজিশনটাই কি তাহলে কি করা উচিত বলে তোমার মনে দিমি দিমিকে আমি জানি না, আমার বলা উচিত না। দিমিকে ম্যাকলেন আগের কোচ যে ছিল মালিনা, ও কিন্তু ও কিন্তু ভিড়টা ঠিক করেছিল বলে আমার মনে হয়। দিমি ফার্স্ট টিম একটু প্রবলেম আছে, ওকে পরের দিকে হলে যে জায়গাটা ফাঁকা হয় তো, মানে ধর 45 মিনিট 60 মিনিট খেলা হয়ে গেলে একটা একটা লেথার্জি আছে তো, একটুখানি খেলাটা অনেক জায়গা আছে একটু, এই হয়? জায়গাটা যখন পায় দিমি অনেক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখন সেখানে দিমি নিজে মানসিকভাবে যখনই খেলা, হ্যাঁ। ওকে ফার্স্ট টিমে না নামালেই ওর কিন্তু ও তো আর বাচ্চা ছেলে নয় যে যখনই নামাবে তখনই এ করবে। ওই সাইকোলজিক্যাল প্রবলেম, মানে নামালেই যে ভালো খেলে দেবে এটা হয়তো হচ্ছে না। ও মন মরা হয়ে যাচ্ছে বা যে কোনো কারণেই হোক ফার্স্ট টিমে নেই, এটা মানতে পারছে না। সেখানে দিমির এই দিমিকে যদি নিজে যদি ঠিক করে নেয় যে না আমি, যেমন রজার মিল্লা, ধর আমি তোকে ফর ইনস্ট্যান্ট উদাহরণ দিচ্ছি। রজার মিল্লা 90 সালে ক্যামারুনের হয়ে খেলেছিল, এবং হুম। তুই দেখ রজার মিল্লা কোনোদিনও ফার্স্ট টিমে খেলেনি, কোনোদিনও খেলেনি। কিন্তু রজার মিল্লা হচ্ছে কি ম্যান ছিল ক্যামারুন টিমে। যখনই নামতো তখন, কেননা ও মনের দিক থেকে তৈরি ছিল যে আমি পরেই নামবো, পরে হুম। নেবে ম্যাচ ঘোরাবো। সেই ব্যাপারটা দিমিকে ভাবনার মধ্যে ঢোকাতে হবে কোচকে, এবং বোঝাতে হবে। এবং দিমি সেই জায়গাটায় যদি আসে তাহলে আমার মনে হয় ভালো হবে। হুম। আর আরেকটা বিষয়, গত মরশুমে আমরা যে ঝাঁজ দেখেছিলাম মোহনবাগানের, সবসময় প্রায় শীর্ষস্থানে ছিল, কি এবার কি টিমটা তো একই রয়েছে, শুধু একটা গ্রেগ স্টুয়ার্ট বাদে তো আরো ইনক্লুশন হয়েছে অনেক, কিন্তু ঝাঁজটা অনেক কমে গেছে তাদের খেলায়। এটা কি হয়েছে জানিস তো, এটা ওভারঅল ফুটবলটা ভারতবর্ষের এই আইএসএল এ যদি বলিস বা ওভারঅল ঝাঁজটা কমে গেছে। কেননা এটা মানসিকভাবেই না প্রত্যেকের মধ্যে একটা লেথার্জি এসে গেছে। কেননা এমন একটা টানাপোড়েন হয়েছে, ধর লিগের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, লিগে যখন হওয়ার কথা ছিল তার থেকে প্রায় 3 মাস পিছিয়ে গেছে। মানসিকভাবে যে প্রস্তুতিগুলো ছিল সেই প্রস্তুতিগুলো নষ্ট হয়ে গেছে, সেইখানে ঝামেলা হচ্ছে, সেইটা হচ্ছে প্রবলেম হয়েছে, বুঝতে পেরেছিস? এইটা কিন্তু শুধু যে এদের নয়, এবার যারা এটাকে মেনে নিতে পারছে, তার যে কুইক রিকভার করতে পারছে, এগুলো সব মানসিকতার ব্যাপার। এগুলো খেলার কোয়ালিটির ব্যাপার হচ্ছে মানসিকতার ব্যাপার। অনেকে ভাবলো হাল ছেড়ে দিয়েছিল, এই হবে কি হবে না, এই যে ফোকাস। আমি তোকে একটা উদাহরণ দিই। হ্যাঁ। ধর একটা ম্যাচ হবে, বুঝতে পেরেছিস? হুম। আমাদের যেটা হতো, ম্যাচ হবে, এবার মাঠে গেলাম, রেস ফেস করলাম, বৃষ্টি হচ্ছে অঝোরে। এবার খালি কথা ভেসে আসছে যে ম্যাচটা হবে না, হয়তো মাঠে জল জমেছে, এ জমেছে, এই যে চলছে, হবে হবে না, হবে হবে না, ম্যাচটা হবে। এবার যখন আলটিমেট যখন বললো হ্যাঁ ম্যাচ হবে, তখন কিন্তু ফোকাস অনেক নষ্ট হয়ে যায়, তখন অনেক রিল্যাক্স হয়ে যায়, প্লেয়ারদের মনটা যে তৈরি থাকে সেই তৈরিটা নষ্ট হয়ে যায়। হুম। এই যে হুম। নষ্ট হয়ে যায়, তুই তারপরে কিন্তু ম্যাচটাই কিন্তু যেভাবে মানসিকভাবে যেভাবে প্রস্তুত হয় প্লেয়াররা, সেইটা থাকে না। বুঝতে পেরেছিস আমি কি বলছি? হ্যাঁ। আমি একটা ম্যাচের উদাহরণ দিয়ে বলছি, যে যখনই একটা ম্যাচকে ফাম্বল করবে, মানে খেলা হবে কি হবে না তাতে যদি হয়, তাহলে একটা টুর্নামেন্ট যখন হবে ঠিক করেছিল, সব প্লেয়ার থেকে শুরু করে অফিসিয়াল কোচ সবাই রেডি হচ্ছে, সেইখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আইএসএল হবে কি না এরকম একটা টানাপোড়েন হচ্ছে, তখন প্লেয়ারদের ফোকাসটা নষ্ট হয়ে যায়, এবং তারা মানসিকভাবে, যতই আমি বলি, এটা হুম। কিন্তু একটা 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 প্লেয়ারদের মধ্যে এফেক্ট পড়ে, একটা টিমের ওপর এফেক্ট পড়ে। এবার তুই বলবি অন্য টিম কি করে করছে, অন্য টিম করছে না, এটা বেটার টিমদের কাছে এটা সবচেয়ে বেশি সমস্যা হয়। এটা কিন্তু ছোটখাটো, মানে অন্যান্য যারা ধর চ্যাম্পিয়ন হতেও পারি নাও পারি এরম যারা আছে তাদের কাছে এতটা হবে না, হুম। তবে যারা চ্যাম্পিয়ন হতেই হবে তাদের কাছে এটা বেশি হয়। হুম। বুঝতে পেরেছি? ধর হ্যাঁ। জস টেলিগ্রাফ খেলা, কথার কথা বলছি, হ্যাঁ। হ্যাঁ। সেখানে এরকম বৃষ্টি হচ্ছে যে জস টেলিগ্রাফ প্লেয়ারদের অত এফেক্ট করবে না, এফেক্ট করবে কিন্তু মোহনবাগান প্লেয়ারদের। কেন? তাদের জিততেই হবে। বুঝতে হুম। পেরেছিস? হ্যাঁ। ওয়ান্স তোর যদি ফোকাস নষ্ট হয়ে যায়, তুই যখনই রিল্যাক্স হয়ে যাবি, এই যে খেলা হবে কি হবে না, হবে কি হবে না, তোর মন কিন্তু তৈরি
তো জায়গাটা নষ্ট হয়ে গেল। এটা সাইকোলজিক্যাল প্রবলেম, বুঝতে পেরেছিস? এখানেই মোহনবাগানের প্রবলেম হচ্ছে আমার মনে হয়। এবং কালকের পয়েন্টটাও নষ্ট করার পর মানে না জিততে পারার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে লিগ টেবিলের যা পরিস্থিতি, ইস্ট বেঙ্গল মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবং হ্যাঁ ডার্বিটাও জমে গেল এবং মোহনবাগানের মানে কাছাকাছি চলে এসেছে ইস্ট বেঙ্গল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই বললাম তো, সবাই আসবে যারা, তুই বললাম তো লিগ খেলার একটা একটা বিউটি হচ্ছে যে তুই আপস অ্যান্ড ডাউন প্রচন্ড হয়, আপস অ্যান্ড ডাউন প্রচন্ড হয়। আগে মোহনবাগান আমাদের এমনই টিম ফিম ছিল যে আপস অ্যান্ড ডাউন কম হতো, একবার ওপরে থাকতো, ওপর থেকেই শেষ করে দিত, বুঝতে পেরেছি, কেউ আর টপ কাটতো না। এখন না সেই জায়গাটা নেই, এখন এবং এটা সারা পৃথিবীতেই হয়। এবং যেহেতু এমন হ্যাঁ। যে মানে টিম ভালো ছিল, সঙ্গে তাদের মানসিকতা অনেক 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 হাই ছিল, সব দিক থেকে তৈরি ছিল। কিন্তু লিগের বিউটি, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল যে হয়নি আগে তা নয়, মোহনবাগান ইস্ট বেঙ্গল এখন আপ ডাউন হয়েছে, 1-এ থেকে 2-এ চলে এসছে, 2 থেকে 3-এ এসছে, আবার 1-এ চলে গেছে, এরম হয়েছে, কিন্তু ধরে রেখেছে। এবার এটা পৃথিবীরই নিয়ম। তো রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে প্রত্যেকে যারা বায়ার্ন মিউনিক থেকে শুরু করে সবাইরই কিন্তু দেখবি যারা চ্যাম্পিয়ন, কনসিস্টেন্ট চ্যাম্পিয়ন হয়, হঠাৎ করে কেউ হয়ে গেল, সেটা লিভারপুল বল, এরা দেখবি একটা ধরে রেখে রেখে চলে, 2-3-4-এ চলতে চলতে তারপরে এগিয়ে যায়, এরকম 1-2-3-4-এর মধ্যে থেকে তারপরে চ্যাম্পিয়ন হয়। সেখানে আসবে, ঘাড়ের কাছে আসবে, সবাই আসবে, আবার তোমাকে ঘাড়ের বাইরে বের করতে হবে ম্যাচ জিতে নিয়ে। এই আর সত্যদা শেষ প্রশ্ন করব এবং একটা খুব ভাইটাল প্রশ্ন। আমরা গতকাল দেখলাম ম্যাচ ড্র করার পর আবার জামশেদপুরে এক মোহনবাগান সমর্থককে রক্তাক্ত হতে হলো। আমরা গত বছরও দেখেছি, এই বছরও দেখলাম। এই বছর যেখানে আলাদাভাবে প্রিকশন নেওয়া হয়েছিল, মোহনবাগানীদের জন্য আলাদা স্ট্যান্ড করে দেওয়া হয়েছিল, তারপরও বাইরে বেরিয়ে এইভাবে মোহনবাগান সমর্থকের মাথা ফাটা কিভাবে, মানে এটা তো দেখো একটা বাজি ফাটলেও দেখা যায় এআইএফএফ কষান করে, এখানটায় এই জিনিসটা প্রত্যেক বছর হয়ে যাচ্ছে। গত বছরও মোহনবাগানের পক্ষ থেকে সোচ্চার হওয়া হয়েছিল, কিন্তু চিত্রটা বদলাচ্ছে না। এরকম ভাবে জামশেদপুরে গিয়ে মার খেতে হচ্ছে মোহনবাগান সমর্থকদের। ভাবা উচিত, এটা অর্গানাইজারদের ভাবা উচিত যে ওইখানে ম্যাচ মোহনবাগান খেলতে যাবে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে গেলেও কিভাবে প্রিকশন নিতে হবে, কেন এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত আনস্পোর্টিং ব্যাপার হয়ে যাচ্ছে। আমি আজকে কলকাতায় যদি কোনো টিম খেলতে আসে, আমি পার্সোনালি মনে করি হুম। কলকাতা তাদের সাদর অভ্যর্থনা জানানো উচিত এবং তাদেরকে সাপোর্ট করতে হবে না, কিন্তু তাদের যেন কোথাও না কোনো ক্ষতি হয় এই ভাবনাটা তাদের থাকতে হবে। কোথাও তারা অতীত, যদি তুই বলিস একটা যাকে করি আমরা, যে ব্যবস্থাটা করি অতিথির জন্য, এই ব্যবস্থাটা যখন অ্যাওয়ে ম্যাচ হবে, হোম অ্যাওয়ে খেলা হয়, তখন যারা অ্যাওয়ে টিম তাদের প্রতি অনেক বেশি রাখতে হয়, মানে কি করে ভালো দায়িত্ব ছিল। মানে আতিথেয়তা রাখতে হয় তাদের। হুম। সেটা শুধু অর্গানাইজার আতিথেয়তা করবে তা নয়, দর্শকদেরও এটা একটা বড় দিক, যে তারাও মানে যারা ভালো দর্শক হবে, খেলার দর্শক হবে, যারা খেলা ভালোবাসে, তারা সবসময় চাইবে ভালো খেলা হোক। জেতা হারা তো আছেই, তারা তার দলকে সাপোর্ট করবে, কিন্তু এমন তার যারা যারা অতিথি টিম, তাদেরকে অনেক বেশি তাদের রেসপেক্ট করা উচিত, তাদের অনেক বেশি আতিথেয়তা দেওয়া উচিত, এরম হওয়া উচিত। হুম, 90 মিনিটের লড়াইটা মাঠে হবে এবং বাইরে স্পোর্টিং স্পিরিটটা থাকবে। এবং তাদের দায়িত্ব, যাদের এখানে যাচ্ছে তাদের দর্শক থেকে অফিসিয়াল থেকে প্রত্যেকের দায়িত্ব যে এই টিমকে একটা সুন্দর আতিথেয়তা দেওয়া। সেখানে এই ধরনের ঘটনা হলে এটা দুঃখজনক ঘটনা, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং পরবর্তী সময় এটা এআইএফ এর যারা অর্গানাইজার তাদের ভাবতে হবে যে এখানে ম্যাচ মোহনবাগানকে খেলা উচিত কিনা।